বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা নিয়ে আজ কথা বলা যাক, আর সেটা হলো চেতনা। এই যে আমরা চারপাশের জগৎটাকে অনুভব করছি, ভাবছি বা নিজের অস্তিত্বকে টের পাচ্ছি, এই সবকিছুই কিন্তু এই বিশাল রহস্যের অংশ। মূল প্রশ্নটা কিন্তু একদম সহজ। আমাদের মস্তিষ্কের ভেতরে যে মিলিয়ার্ড মিলিয়ার্ড কোষ ছোটাছুটি করছে, যে ভৌত প্রক্রিয়াগুলো চলছে, সেগুলো কিভাবে আমাদের একান্ত ব্যক্তিগত অনুভূতি জন্ম দেয়? চলুন আজ এই রহস্যের গভীরে ডুব দেয়া যায়। তো একদম গোড়া থেকে শুরু করি। এই যে আমরা চেতনা চেতনা বলছি, এটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে, চেতনা হলো আমাদের চারপাশকে অনুভব করার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, আর সবচেয়ে বড় কথা, আমরা যে আছি এইটা বোঝার ক্ষমতা। মানে সকালে ঘুম ভাঙার পর চারপাশের পৃথিবীকে দেখা, গরম কফির গন্ধ নেওয়া বা কোনো প্রিয় গান শোনা, এই প্রত্যেকটা অভিজ্ঞতাই কিন্তু চেতনার কারণে সম্ভব হচ্ছে। এটা আমাদের মস্তিষ্কের এক কথায় একটা বিস্ময়। আচ্ছা, এই যে এত সুন্দর সুন্দর অনুভূতির কথা বললাম, এর পেছনে আমাদের মস্তিষ্কের ভেতরে ঠিক কি ঘটে চলুন একটু উঁকি দিয়ে দেখা যাক। আমাদের মস্তিষ্কে আছে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনেছেন, ৮৬ পর ৯টা শূন্য। আর এই বিশাল সংখ্যক নিউরন কিন্তু এক মুহূর্তের জন্য থেমে নেই, সারাক্ষণ একে অপরের সাথে কথা বলে চলেছে। ব্যাপারটা অনেকটা এরকম, ভাবুন তো, যেন ৮৬ বিলিয়ন ছোট ছোট কম্পিউটার একে অপরের সাথে অনবরত সিগন্যাল আদান প্রদান করছে। আমাদের মস্তিষ্কের নিউরনগুলো ঠিক এভাবেই প্রতি মুহূর্তে বৈদ্যুতিক আর রাসায়নিক সংকেত বিনিময় করে। এখন প্রশ্ন হল, মস্তিষ্কের এত সব অংশের মধ্যে কোনগুলো চেতনার জন্য সবচেয়ে জরুরি? দেখুন, এখানে দুজন মূল খেলোয়াড় আছে। একজন হলো থ্যালামাস, যে অনেকটা ট্রাফিক পুলিশের মতো কাজ করে। আমাদের চোখ, কান, ত্বক থেকে আসা সব তথ্য সে জোগাড় করে ঠিকঠাক জায়গায় পাঠিয়ে দেয়। আর অন্যজন হলো সেরেব্রাল কর্টেক্স, মানে মস্তিষ্কের বাইরের স্তরটা। আমাদের যত জটিল চিন্তা ভাবনা, সিদ্ধান্ত নেওয়া বা স্মৃতি তৈরি করা, সব হয় এখানেই। এদের দুজনের মধ্যে অবিরাম যোগাযোগই আমাদের চেতনাকে সচল রাখে। আমাদের মনে হতেই পারে যে চেতনা বোধহয় দুটো অবস্থাতেই থাকে। এক, আমরা জেগে আছি, আর দুই, আমরা ঘুমিয়ে আছি। কিন্তু ব্যাপারটা আসলে এতটা সোজাসাপটা নয়। চেতনা কোনো লাইটের সুইচের মতো অন বা অফ হয় না। এটাকে বরং একটা স্লাইডারের সাথে তুলনা করা যায়, যার বিভিন্ন মাত্রা আছে। যেমন গভীর ঘুমে আমাদের চেতনার স্তর থাকে সবচেয়ে নিচে, আবার যখন স্বপ্ন দেখি সেটাও কিন্তু এক অন্য ধরনের চেতনা। এরপর আছে তন্দ্রাচ্ছন্ন বা ঝিমুনি অবস্থা, আর সবশেষে হলো সম্পূর্ণ জাগ্রত অবস্থা, যেখানে আমাদের চেতনা থাকে একদম তুঙ্গে। তো এতক্ষণ আমরা চেতনার কাজ কারবার নিয়ে অনেক কিছুই জানলাম, কিন্তু বিজ্ঞানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু এখনো বাকি। একটা উদাহরণ দিই, বিজ্ঞানীরা কিন্তু এখন এটা জানেন যে যখন আমরা লাল রং দেখি, তখন আমাদের চোখ থেকে একটা সিগন্যাল মস্তিষ্কে যায়, আর নির্দিষ্ট কিছু নিউরন কাজ করা শুরু করে। এই পর্যন্ত সব ঠিক আছে, বেশ যুক্তিসঙ্গত। কিন্তু আসল প্রশ্নটা হলো, কেন ওই নিউরনগুলোর কাজ করার ফলে লাল রঙের একটা অনুভূতি তৈরি হয়? সেই ব্যক্তিগত অভিজ্ঞতাটা, যেটা শুধু অনুভবকারীই বোঝেন, কিভাবে একটা ভৌত সংকেত আমাদের মনের ভেতরের একটা একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতায় পাল্টে যায়? আর এই প্রশ্নটাকেই দার্শনিক আর বিজ্ঞানীরা বলেন চেতনার কঠিন সমস্যা, বা দ্য হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। মানে মস্তিষ্কের কোন অংশ কি করে সেটা বের করা হয়তো তুলনামূলকভাবে সহজ, কিন্তু কেন সেই কাজগুলো থেকে একটা ব্যক্তিগত অনুভূতি জন্মায়, সেটাই হলো আসল ধাঁধা। ব্যথার জন্য কোন স্নায়ু কাজ করে সেটা আমরা জানি, কিন্তু ব্যথার সেই তীব্র অনুভূতিটা, সেটা কিভাবে তৈরি হয়? তবে ভালো খবর হলো, এই মুহূর্তে কিন্তু সারা পৃথিবীর অসংখ্য বিজ্ঞানী এই রহস্যের সমাধান খোঁজার চেষ্টা করে চলেছেন। এর জন্য তারা এফএমআরআই বা ইইজি এর মতো দারুণ সব প্রযুক্তি ব্যবহার করছেন, যেগুলো দিয়ে জীবন্ত মস্তিষ্কের কার্যকলাপ সরাসরি দেখা যায়। এমনকি মেডিটেশনের মতো বিশেষ অবস্থায় মস্তিষ্ক কিভাবে কাজ করে সেটাও তারা বোঝার চেষ্টা করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির মাধ্যমেও আমরা নিজেদের চেতনাকে আরও ভালোভাবে জানার পথে এগোচ্ছি। সত্যি বলতে, আমরা এখনও এই রহস্যের কিনারা করতে পারিনি, হয়তো কোনোদিন পুরোপুরি পারবও না। কিন্তু এই উত্তর খোঁজার যে যাত্রাটা, এই যে অন্বেষণ,
এটাই তো মানবজাতির সবচেয়ে বড় অভিযানগুলোর একটা। শেষে শুধু এটুকুই বলবো, এই মুহূর্তে যে আমরা কথাগুলো শুনছি আর তার অর্থ বোঝার চেষ্টা করছি, এটাই তো চেতনার সবচেয়ে বড় জাদু। এই বিষয়গুলো নিয়ে আরও ভাবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।